আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে হিস্ট্রি প্রথম চ্যাপ্টারটা মনে হয় সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। অধ্যায় 1 যেটা পড়িয়েছি। আর আজকে হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হয়েছে অধ্যায় 2 থেকে। সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম আনডিভাইডেড সভারেন বেঙ্গল, বা হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার হিস্ট্রির। এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত বাংলা। আমরা প্রথম চ্যাপ্টারটা যেমন পড়েছিলাম যে তোমাদের বাংলা ভাষা নিয়ে, তারপরে হচ্ছে স্বাধীনতা নিয়ে, ঠিক আছে। তারপরে দেশের কি বলা হয় যে দেশের বিভিন্ন জনপদ নিয়ে। আর আমাদের আজকে এই চ্যাপ্টারের মূল টপিকটা হচ্ছে যে বলেই দিয়েছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র। মানে হচ্ছে বাংলা যখন এক ছিল, বাংলাকে ভাগ করা যাবে না, বা স্বাধীন বাংলাটা যখন কি ভাগ হয়নি, ঠিক আছে, অখণ্ড ছিল। তখনকার কাহিনী বা তখনকার কিছু সময়ের বৈশিষ্ট্য বা পরিচিতি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। তার মধ্যে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে এখানে। যেমন এই চ্যাপ্টারে তোমরা বিভিন্ন প্রস্তাব, লাহোর প্রস্তাব, তারপরে হচ্ছে আরো কিছু কিছু আছে, লাহোর প্রস্তাবের তাৎপর্য, এগুলো রিলেটেড তোমরা প্রশ্ন পাবা। সামারিটা বলে দিলাম চ্যাপ্টারটা মূলত কি নিয়ে। এখানে অনেকগুলা প্রশ্ন আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই যে লখনৌ চুক্তি এগুলা। এখানে বিভিন্ন চুক্তি এবং হচ্ছে প্রস্তাব রিলেটেড আমরা প্রশ্ন পাবো। প্রথম প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ সময় আসে। যেমন এখানে বলা আছে, সাম্প্রদায়িকতা কাকে বলে। তো সাম্প্রদায়িকতা নিয়ে এটা আমরা সবাই সাম্প্রদায়িকতার সাথে কম বেশি সবাই পরিচিত। তবে এখানে বলেছে যে এটা হচ্ছে কি এক ধরনের মনোভাব, মানে মন থেকে আসে, এটা একটা মনোভাব। এটার বিশেষ একটা সংজ্ঞা আছে, সেখানে আমরা যাব। তার আগে আমরা একটু ব্যাখ্যাটা আগে ক্লিয়ার করি। যেখানে বলেছে কি দেখো, কোনো ব্যক্তির মনোভাব। আচ্ছা, এখানে বলেছে কি যে কোনো ব্যক্তির মনোভাবকে তখনই সাম্প্রদায়িক বলে আখ্যা দেয়া হয় যখন সে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায় ভুক্তির ভিত্তিতে এক ধর্মীয় সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধাচরণ এবং প্রতিসাধন করার চেষ্টা করে। মানে কথাটা বলেছে যে সাম্প্রদায়িকতা এমন একটা মনোভাবকে বোঝাচ্ছে যে যখন হচ্ছে একটা বিশেষ ধর্মে সে, বা একটা বিশেষ ধর্মের মধ্যে সে অন্তর্ভুক্ত আছে, কিন্তু অন্য কোনো ধর্মের প্রতি সে কি করছে, যে বিরুদ্ধ আচরণ করছে বা ব্যক্তিদের ক্ষতি করার চেষ্টা করছে। এটাকে বলেছে একটা দাঙ্গা বা একটা সংঘর্ষ। বলেছে যে এক ধর্মের মানুষ যখন যখন অন্য ধর্মের মানুষকে নিয়ে কোনো কটূক্তি করে, সেই সময়টার কথা বলা হয়েছে। মূলত স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে সময়কালটা বা এর আগের যে সময়কালটা, তখন কিন্তু যে ধর্ম বৈষম্য নিয়ে অনেক কিছু হতো, ঠিক আছে, ব্রিটিশদের সময়ে। তো যখন মুক্তিযুদ্ধ হলো তখন কিন্তু সবাই কি হলো, একসাথে মিল হয়ে গিয়েছিল, একতা হয়ে গিয়েছিল। যার কারণে এরপরে থেকে কিন্তু এই বৈষম্যতা বা এই সাম্প্রদায়িকতাটা আর দেখা যায়নি। ঠিক আছে, এখন যেমন সবাই সব ধর্মের প্রতি রেসপেক্ট করছে, কিন্তু পাস্টে বা অতীতে গেলে কিন্তু আমরা এটা দেখতে পারি হিস্ট্রিতে, কিন্তু তাদের মধ্যে কিন্তু তখন কিন্তু অনেক দাঙ্গা বা অনেক সংঘর্ষ ছিল, মিল ছিল না। তারপর এখান থেকে সুন্দর করে বলা আছে যে এ প্রবণতায় একটি জনগোষ্ঠী অন্য ধর্মের জনগোষ্ঠী সদস্যদের আচার আচরণ হবে, হ্যাঁ, এটা আচার আচরণ ও মূল্যবোধকে প্রতিদ্বন্দ্বী মনে করে। মানে প্রতিদ্বন্দ্বী মনে করে, যেটা বুঝতেই পারছো যে তাদের প্রতিযোগী হিসেবে বা সংঘর্ষের একটা সৃষ্টি করার জন্য তাদের বিপক্ষ দল মনে করে। এটাই বলেছে যে এ প্রবণতা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করে। তার মানে কি বোঝাচ্ছে, যেখানে মনে করো বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু বাংলায় ছিল,
তো একটা ধর্ম আরেকটা ধর্মের মানুষের সাথে তখন কি করতো, সংঘর্ষ হতো, এটাই বলা আছে। আর এই যে হাইলাইট করা লাইনটা থেকে আমাদের সুন্দর করে সাম্প্রদায়িকতার সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, যে মূল সাম্প্রদায়িকতাটার মানেটা কি। যেমন এখানে বলেছে, সাম্প্রদায়িকতা বলতে সাধারণত ধর্মের নামে ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কাজ করাকে বোঝায়। এখন অনেকে আছে যে তারা তাদের ধর্মের মধ্যে থেকে, তবে তারা কি করে যে ধর্মটার থেকেও তারা ধর্মাতিরিক্ত মানে অতিরিক্ত কিছু দেখায় ফেলে। ঠিক আছে, যে 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 যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কি করছে, যে তারা হচ্ছে তাদের অতিরিক্তটা দেখায়, ঠিক আছে, অতিরিক্ত মনোভাব পোষণ করে। সেখানে সেটা সেই কথাটি এখানে বলেছে, যে সাম্প্রদায়িকতা বলতে ধর্মের নামে ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির কাজ করাকে বোঝাচ্ছে। তারপরে আবার বলেছে, এরূপ সাম্প্রদায়িকতা সম্পন্ন কোন সম্প্রদায় ধর্মকে ধর্মান্ধতায় রূপান্তরিত করে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের কাজে আত্মনিয়োগ করে। ঠিক আছে, তার মানে বলেছে এই সাম্প্রদায়িক কথাটা কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। তা আমরা একটা একটা পয়েন্ট পেলাম, যে ধর্মের থেকে ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধিকে বোঝাচ্ছে, এটা একটা পয়েন্ট আমরা পেয়েছি। আবার এখানে সুন্দর করে একটা লাইন বলেছে, যে তাদের ধর্মের লোকদের সকল স্বার্থ অভিন্ন। তাহলে প্রত্যেকটা ধর্মের লোকদের স্বার্থ অবশ্যই এক এক থাকবে না, ভিন্ন ভিন্ন হতে পারে। আবার মিলও হতে পারে, সেমও থাকতে পারে, যে ভিন্ন হবে না। সবার সবার কি থাকবে, যে সবার মেন যে আন্দোলনের যে মেন যে ভূমিকাটা থাকবে, সেটা সবারই কি অভিন্ন থাকবে বা সমান থাকবে। বলেছে তা অন্য সম্প্রদায় থেকে পৃথক। কিন্তু আবার দেখা যায় যে যারা ধর্ম থেকে ধর্মান্ধতা বেশি করছে, সেক্ষেত্রে কিন্তু একটা সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। তাহলে বলেছে কি, যে এই ধর্মীয় বিশ্বাসকে সমাজ রাজনীতির ভিত্তি বলে মনে করে। সুতরাং কোন ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের অপব্যবহার করা হবে, মানে এখন দেখো, ধর্ম তুমি পালন করো সেটা অবশ্যই, তবে ধর্মটাকে তুমি অপব্যবহার করতে পারবে না। এখানে স্পষ্ট আমরা এখানে আরেকটা পয়েন্ট পেয়েছি, যে কোনো ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের অপব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা ধর্মকে কি করছে, অপব্যবহার করছে বিভিন্ন ভাবে। ঠিক আছে, আবার বলেছে এবং অসৎ ব্যবহার করছে, তখন তাকে সাম্প্রদায়িকতা বলে। স্বাভাবিক, তখন কিন্তু একটা দাঙ্গা সৃষ্টি হবেই, যদি একজন একটা ধর্মের হয়ে যদি সে এক নাম্বার অন্য ধর্মের প্রতি যদি সে রেসপেক্টফুল না হয়, এটা এক নাম্বার। দুই নাম্বার, নিজের ধর্মের হয়ে সে নিজের ধর্মেরই অপব্যবহার করছে, এটা আমরা বলতে পারি দুই নাম্বার একটা পয়েন্ট। অসৎ ব্যবহার করছে তিন নাম্বার পয়েন্ট। ঠিক আছে, তাহলে কি তাদের মধ্যে অবশ্যই একটা দাঙ্গা সৃষ্টি হবে। তো এইটাকেই বলেছে কি সাম্প্রদায়িকতা। এই যে ধর্মের থেকে ধর্মাতিরিক্ত লক্ষ্যটাকে যে বেশি তারা প্রায়োরিটি দিচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি সাম্প্রদায়িকতা। এটা আমাদের 1 মার্কসের যখন তোমাদের প্রশ্ন আসবে, তখন তোমরা এই লাইনটুকু দিবা। ঠিক আছে, ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কাজ করাকে বোঝায়, এখান থেকে সাম্প্রদায়িকতা বলতে এতটুকু আনসার করবা। আর 5 মার্কসের প্রশ্ন আসলে পুরাটাই আনসার করবা। মাঝখানের এই বোল্ড লাইন গুলো আমি বলিনি, কারণ এখান থেকে তোমরা আহ নিজেরাই এখান থেকে বুঝতে পারবা, যা যা এখানে আলোচনা করেছে এগুলোই আছে। আচ্ছা, আমি আজানের জন্য 2 মিনিটস ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আজানটা শেষ হলে আমি কন্টিনিউ। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে সাম্প্রদায়িকতা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু পুরোটা বলে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবা প্রথমে তোমরা এই যে ইংলিশটা সহ লিখতে পারো, যে সাম্প্রদায়িকতা এক ধরনের মনোভাব, দেন তোমরা এই হাইলাইট লাইনটা আনসার করবা, এটা তোমরা আগে নিয়ে আসবা। কারণ এখানে বেশি ইম্পর্টেন্ট কথা বলা আছে, এটা আগে নিয়ে আসবা সংজ্ঞা সহ যেহেতু বলা আছে। তারপরে তোমরা এখান থেকে বাকি লাইনগুলো সুন্দর করে একদম এ পর্যন্ত লিখে শেষ করে দিবা। ঠিক আছে, এই হচ্ছে সাম্প্রদায়িকতা কাকে বলে এই নিয়ে প্রশ্ন।
তারপরে হচ্ছে 2 নাম্বার লাহোর প্রস্তাব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। এই প্রশ্নটা যে না আসে এরকম কোনো সুযোগ নেই, সব সময় প্রত্যেকটা পরীক্ষায় দেখবে এই প্রশ্নটা আসবে। লাহোর প্রস্তাব কি, এর বৈশিষ্ট্য কি, তাই এর তাৎপর্য কি, রিলেটেড প্রশ্ন দেখবা ডেফিনেটলি, মনে করো পরীক্ষার প্রশ্নে এসে আছে। ঠিক আছে, সো ভাবে করে একদম মুখস্থ করে ফেলবা। এই যে ফলাফল, এই লাহোর প্রস্তাব রিলেটেড প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলে দিলাম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট গুলো কোনগুলো বেশি। আর এখান থেকে হচ্ছে আমরা পড়ছি যে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য বা লাহোর প্রস্তাব কাকে বলে, এখানে আমরা পাবো। এই দেখো এখানে বলেছে কাকে বলে, হাইলাইট লাইন গুলো আমরা আগে দেখবো। বলেছে কি লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব। এখন যদি লাহোর প্রস্তাব না এসে বলে পাকিস্তান প্রস্তাব সম্পর্কে লিখো, এটাও কিন্তু লাহোর প্রস্তাব, সেম কথা। আবার অনেকে বলবে না যে পাকিস্তান প্রস্তাব তো পড়িনি, এটা আবার কি। না, লাহোর প্রস্তাব যে কথা, পাকিস্তান প্রস্তাব সেই কথাই, সেম। তবে পাকিস্তানের লাহোরের একটা জায়গায় এই প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল, যার কারণে এটাকে লাহোর প্রস্তাব বলা হয়। যেমন বলেছে কি লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, যাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাও বলা হয়। তাহলে দেখো, লাহোর প্রস্তাবটা কি, পাকিস্তান স্বাধীনতার একটা ঘোষণা আমরা বলতে পারি। 2 নাম্বার বলেছে তা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। তাহলে দেখো, আমরা প্রথম লাইনটাতে কিন্তু আমরা বুঝে গিয়েছি লাহোর প্রস্তাবের মূল মূল কাহিনীটা কি। যেমন এটা মূলত হচ্ছে একটা এমন একটা প্রস্তাব, এটাকে আবার পাকিস্তান প্রস্তাব বলা হয়, এবং এটাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা বলা হয়। আবার বাংলাদেশের স্বাধীনতা লিখে দিয়ে শোনা কিন্তু, ভালো করে পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করবা। তারপরে বলেছে কেন, কারণ এটা ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত হয়। মানে ব্রিটিশদের কাছে যখন একটা দেশ ছিল, ব্রিটিশদের কাছে কিন্তু তখন ভারত পাকিস্তান কিন্তু তখন এক ছিল। ঠিক আছে, ভারত আর পাকিস্তান একটা রাষ্ট্র ছিল, সেখানে মুসলিমও ছিল, হিন্দুও ছিল, এবং তখন কিন্তু দেশটা ব্রিটিশদের কাছে ছিল। এখন মুসলিম যারা, তারা কিন্তু কি হয়েছে, পাকিস্তানে চলে গিয়েছিল, আর হিন্দুরা হচ্ছে ভারতে চলে গিয়েছিল। তাহলে এই যে লাহোর প্রস্তাবের মাধ্যমে কি হয়, এই যে মুসলমান যারা মুসলিম, তাদেরকে একটা আলাদা রাষ্ট্র দেয়া হয়, তাদের পক্ষের একটা দাবি জানিয়ে যে প্রস্তাবটা পেশ করা হয়, সেটাই হচ্ছে কি লাহোর প্রস্তাব। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ, লাহোর প্রস্তাবের সংজ্ঞা আসলে এতটুকুই তোমরা আনসার করবা। তাহলে আমরা মূল কাহিনীটা জেনে গিয়েছি, পাকিস্তান প্রস্তাব পাকিস্তানের স্বাধীনতার, এবং আরেকটা হচ্ছে এটা মুসলিমদের জন্য একটা পৃথক রাষ্ট্রের প্রস্তাবনা পেশ করেছিল। তাহলে আমরা 3টা পয়েন্ট পেলাম প্রথম লাইন থেকে। এখন এখান থেকে বলেছে ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত ভারতে, দেখো ভারতটা কি অবিভক্ত, মানে বিভক্ত ছিল না, এক ছিল। বলেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সুশাসনের চেতনা জাগ্রত হয়, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম যে কিছু কিছু সেক্টরে হিন্দু সেক্টর বা যারা হিন্দু ছিল কিছু কিছু, তারা কি করতো তখন মুসলিমদের উপরে তারা একটু শাসন করত। ঠিক আছে, অনেক শাসন করত। সেই ক্ষেত্রে বলেছে যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তখন কি একটা স্বশাসনের চেতনা জাগ্রত হয়। তখন মুসলিমরা বলে যে না, আমাদেরও প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, এমন একটা পরিস্থিতিতে তারা তখন চলে আসে। তারপর বলেছে মুসলিম স্বার্থের প্রতিনিধি করার জন্য 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। এই মুসলিম লীগ কিন্তু যে বর্তমান আওয়ামী লীগ আর মুসলিম লীগ কিন্তু সেম কথা। এটা কত সালে গঠিত হয়েছে এই দলটা, 1906। তোমাদের কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো এখন পরীক্ষায় দেখবা বেশি বেশি আসবে। ঠিক আছে, তো এগুলো আমরা হিস্ট্রি পড়লে আমরা জানতে পারি প্রশ্নের কি বলে কোন কোন প্রশ্ন কি কি কাহিনী। সো হিস্ট্রি বই পড়লেও জানতে পারবা, এই প্রশ্ন পড়লেও জানতে পারবা। তবে এখানে যেমন বলেছে 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ এই এই টাইপস এর প্রশ্ন, মুক্তিযুদ্ধ রিলেটেড বা 1971-এর সময়কারের প্রশ্নগুলো এখন বেশি বেশি পরীক্ষায় আসে। তারপর 1930 সালে বলেছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এটা আবার হচ্ছে 1930 সালে।
তাহলে 1906 সালে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। আবার 1930 সালে কবি আল্লামা ইকবাল মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্রের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। উনি আবার 1930 সালে মুসলিমদের জন্য কি একটা আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেন। এখানে বলেছে, আবার দেখো এই যে সালগুলা, প্লিজ তোমরা সালগুলা কে বাদ দিবা না। চেষ্টা করবা সিরিয়ালে প্রত্যেকটা সালের পরে সালের কাহিনীগুলা লেখার জন্য। এই যে 1933 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী ভারতের পশ্চিমাঞ্চলে মুসলিম এলাকাগুলোকে নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করে। এই যে আমরা আরেকটা সাল পেলাম যে চৌধুরী রহমত আলী কি করেছিল। ঠিক আছে। তারপরে আবার দেখো 39 সালে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করে। এখন কথা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কি, এটা আমরা এখন জানবো না, এটা না আমাদের প্রশ্ন যখন আসবে তখন জানবো। আপাতত এই প্রশ্নের ক্ষেত্রে এতটুকু মনে মনে রাখবা যে 1939 সালে মুসলিম লীগের নেতা কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করে। ঠিক আছে, মুসলমানদের একটি কি আলাদা জাতি হিসেবে ঘোষণা করেছিল। বলেছে যার ফলে পরবর্তীকালে, বলেছে যার ফলে, একটা মিনিট, আচ্ছা, যার ফলে পরবর্তীকালে মুসলমানদের জনসাধারণের মধ্যে আলাদা আবাসভূমি জাগ্রত হয়। তাহলে দেখো মুসলমানদের মধ্যে একটা চেতনা জাগিয়ে তোলাটাই কিন্তু ছিল লাহোর প্রস্তাবের মূল কথা, যেটা আমরা জেনেছি। মুসলিমদের নিয়ে মুসলিম কথাটা অবশ্যই আসবে এইখানে। তার পরবর্তীতে এই হাইলাইট করা লাইনগুলো স্কিপ করা যাবে না। যেমন এখানে বলেছে এই আলোকে 1940 সালের 23শে মার্চ, দেখো 1940 সাল হচ্ছে লাহোর প্রস্তাবের সাল। এই সালটা হচ্ছে লাহোর প্রস্তাবের। তবে তোমরা কিন্তু ডিরেক্ট 40 সাল দিয়ে লিখতে পারতা, সেটা না লিখে তোমরা 1906 থেকে 1930, তারপরে 33, ঠিক আছে, 39 কি কি হয়েছে তোমরা প্রত্যেকটা কাহিনী সিরিয়ালি মেনশন করবা। এটাই হিস্ট্রির প্যাটার্ন, এভাবে লিখতে পারলে ভালো মার্কস পাবা। ডিরেক্ট যদি প্রশ্নটার হিসেবে প্রশ্নটাকে তোমরা নিয়ে লিখো ওই সালটা, তাহলে তেমন নাম্বার পাবা না। আগে পিছে কি হয়েছে সেই কাহিনীগুলো লিখে দেন তোমাদের প্রস্তাবের কাহিনী বা সালে চলে আসতে হবে। তো এই সিরিয়াল মেনটেন করবা। বলেছে কি 1940 সালে 23শে মার্চ, তাহলে মার্চটা কত ছিল? 23 তারিখ। পাঞ্জাবের লাহোরে, যে বলেছিলাম যে একটা লাহোরের একটা জায়গা আছে, অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সম্বলিত একটি প্রস্তাব পেশ করে। তাহলে কে পেশ করে? এ কে ফজলুল হক। উনি কে ছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। কত সালে? 1940 সালে। এই যে ইম্পর্টেন্ট লাইন গুলা, এগুলা কিন্তু তোমাদের মিস দিলে হবে না। তাহলে বলেছে এই প্রস্তাবটা কি লাহোর প্রস্তাব নামে পরিচিত। ডান। তাহলে এখন আমরা আরো ক্লিয়ার হলাম লাহোর প্রস্তাবটা কিভাবে ধাপে ধাপে পেশ হয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে কিন্তু আমি লাহোর প্রস্তাব কি, প্রথমটা এই কি হচ্ছে এতটুকু এ পর্যন্ত। যখন তোমাদের দুইটা প্রশ্ন একসাথে অ্যাড করা, যখন বলবে বৈশিষ্ট্য, যখন বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি মার্কস কম থাকে তাহলে অবশ্যই তোমরা 1940 সাল থেকে শুরু করে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। যদি দেখো নাম্বার বেশি, 10 মার্ক 7 মার্ক বেশি নাম্বার, তখন কি করবা? সেই ক্ষেত্রে অবশ্যই লাহোর প্রস্তাব কি, কাকে বলে, কিভাবে এসেছে, দেন বৈশিষ্ট্য, সবকিছু সুন্দর করে লিখবা। তবে যেই প্রশ্নটা আগে বলেছে যে বৈশিষ্ট্য, সেটাকে আগে ফোকাস করবা। ঠিক আছে, যেমন 2-3 লাইন বা হাফ পেজ লাহোর প্রস্তাবের কাহিনী লিখে তারপরে তুমি বৈশিষ্ট্যগুলা পয়েন্ট দিয়ে শুরু করে লাস্টের দিকে আবার মাঝখানের কাহিনীগুলা কিন্তু লিখে দিতে পারো। তো লেখার প্যাটার্ন গুলো ফলো করতে হবে। দেখো বৈশিষ্ট্যের মধ্যে তো আমরা এখন জেনেই গিয়েছি লাহোর প্রস্তাব কি, এখন তোমরা বৈশিষ্ট্য নিজেরাই পারবা। এটা কঠিন কিছু না, এই বৈশিষ্ট্যগুলা তোমরা সবগুলা নিজেরা পড়বা। ঠিক আছে, এটা তোমাদের পড়ার জন্য দিলাম, কারণ মূল কাহিনী তোমরা এখন জানো যে মুসলিমদের নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য লাহোর প্রস্তাবটা করা হয়েছিল। সো এই পয়েন্টগুলো তোমরা পড়বা। তারপরে যা আবার একই কাহিনীগুলো আবার দিয়েছে এখানে।
এখান থেকে আমরা একটু দেখবো যে 1947 সাল, এখন কিন্তু 1940 পর্যন্ত শেষ। তারপরে দেখো 47 সালে, 46-এর একটা কথা বলেছে, এটাও তোমরা দিবা। মুসলিমদের এখানে তোমরা দিতে পারো যে লেজিসলেটরস একটা কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে পাকিস্তান পরিকল্পনা গ্রহণ করা হয়, এখানে একটা বলেছে। আবার 1947 সালে 14ই আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তর হয়। তাহলে দেখো 1947 সালে কিন্তু আমরা জানি যে ওই যে ভারত এবং ব্রিটিশদের কাছে যে যুদ্ধটা হয়েছিল, ভারত পাকিস্তান, তখন কি হয়েছিল যে 1947 সালে 14ই আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের রূপ নেয়। তাহলে একটা বলেছে ভারত উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চল। তাহলে দেখো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনটা, উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয়। আর বলেছে পাকিস্তান ও বাকি অংশ নিয়ে ভারত ইউনিয়ন। এই যে লাইনগুলা কখন কিভাবে ভাগ হয়েছে এইগুলা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাহলে টিচাররা বুঝতে পারবে যে তুমি হিস্ট্রির কাহিনীটা জানো, যে উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয়। এখন বলেছে পাকিস্তান ও বাকি অংশ নিয়ে ভারত ইউনিয়ন। এই যে লাইনগুলা, এই যে 47 সালে 14 আগস্ট ভারত বিভক্তি হয়, দুটি স্বাধীন রাষ্ট্র কি, একটা ভারত একটা পাকিস্তান, দুটি তো আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়। এখন কিন্তু আমরা ব্রিটিশদের সময়কার কথা পড়ছি। আবার বাংলাদেশের একটা চ্যাপ্টারে পাবো মুক্তিযুদ্ধ, তখন আবার আমরা এটা পরবর্তী চ্যাপ্টার গুলাতে পাবো যে তখন আবার এই যে ভারত এবং পাকিস্তান, তারপরে পাকিস্তান থেকে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, এগুলা রিলেটেড আমরা পরবর্তী চ্যাপ্টারে পাবো। তবে তার আগে তাকে আমাদের জানতে হবে ব্রিটিশদের থেকে কোন দেশগুলা এসেছে, তারপরে সেটা কিভাবে স্বাধীনতা অর্জন করে আলাদা রাষ্ট্র পেয়েছে, কিভাবে আমরা সবার শেষে আমাদের দেশ বাংলাদেশকে পেয়েছি। তো প্রত্যেকটা হিস্ট্রি টপিক গুলো স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দিবা, এখান থেকে যে হাইলাইট করা লাইন গুলা দিবা, এই প্রত্যেকটা জিনিসই তোমরা এখান থেকে পড়ে নিবা, এগুলা ব্যাখ্যা করবা, যা যা বলেছে তা তাই এখানে বলা আছে, ঠিক আছে? এই যে এখানে একটু পড়লে বুঝতে পারবা যে পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে, যখন পাকিস্তান স্বাধীন হয়ে গেল তখন বলেছে রাষ্ট্রের শুরু থেকে পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এক ধরনের অভ্যন্তরীণ বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। মানে পূর্ব বাংলা কোনটা, বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান কোনটা, পাকিস্তান। তখন পশ্চিম পাকিস্তানিরা কি, তারা শাসক গোষ্ঠী ছিল, তারা পূর্ব বাংলাদের উপর কিন্তু অনেক নির্যাতন করেছিল, বৈষম্যমূলক নির্যাতন। এই বৈষম্য নিয়েও আমরা পড়বো, সামনের দিকে প্রশ্ন আছে। বলেছে কি যে পূর্ব বাংলার বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বৈষম্যমূলক আচরণে প্রথম বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রভাষার প্রশ্নে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা কিন্তু আমাদের 52 সালের ভাষা আন্দোলনের একটা কথা যে রাষ্ট্রভাষা বাংলা চাই, কিন্তু তখন পাকিস্তানিরা বলেছিল যে না, রাষ্ট্রভাষা উর্দু হতে হবে, কিন্তু বাঙালিরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে কিন্তু বাঙালিরা অনেক নির্যাতিত নিপীড়িত হচ্ছিল ওই সময়ে, 52 সালের সময়ে। এরপর তো ধীরে ধীরে 52-র পরে আবার আন্দোলন হয়েছে 66-তে, তারপরে 69-এ, 70-এ, 71-এ। তো প্রত্যেকটা আন্দোলন নির্বাচনে কিন্তু কি তারা বৈষম্যটাকে বৈষম্যমূলক থেকে বের হতে চেয়েছে, যে তারা যেন স্বাধীন রাষ্ট্র চেয়েছে, মূল কথা স্বাধীন রাষ্ট্র চেয়েছে, এটাই এখানের মূল টপিক। বলেছে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে দেখো এই যে কাহিনীগুলা কিভাবে কিভাবে এসেছে, স্টেপ বাই স্টেপ লিখবা। আর বৈশিষ্ট্যগুলো কিন্তু মূলত এখান থেকে। এখন যদি তোমাকে 2-3 মার্কসের প্রশ্ন এসে বলে বৈশিষ্ট্য লিখো, তাহলে কি পুরা প্রশ্ন লিখবা? ডেফিনেটলি না। সেখানে পুরা প্রশ্ন অবশ্যই লিখবা না, কারণ সেখানে তোমরা লিখবা হায়েস্ট হয়তো একটু লাহার প্রস্তাব নিয়ে লিখে দেন তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে দিলা। 5 মার্কসের প্রশ্ন আসলে কি তোমরা এত বড় লিখবা? এগুলো লিখবা না, এগুলো হচ্ছে এক্সট্রা। যে এটা আমি বলবো তোমাদের বড় প্রশ্ন বা 7 থেকে 10 মার্কসের জন্য এগুলা রিলেভেন্ট। আর মনে করো 5 মার্কসের জন্য এগুলা ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক, দরকার নেই। যখন 5 মার্কসের প্রশ্ন আসবে এগুলা স্কিপ করো, বাদ দিয়ে দাও, এত কিছু লেখার দরকার নেই। যখন তোমাদের প্রশ্ন 5 মার্কসের আসবে তখন এই পর্যন্ত লিখো। বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন আসলে এই পর্যন্ত লিখো। বৈশিষ্ট্য না বললে তো লেখার দরকার নেই। মূলত চেষ্টা করবা সবসময় 5 মার্কসের প্রশ্নের স্ট্যান্ডার্ড প্যাটার্ন হচ্ছে 3 থেকে 3.5 পেজ, ঠিক আছে? 3 থেকে 3.5 পেজ সবসময় লেখার চেষ্টা করবে, এবং 1 পেজের মধ্যে
13 থেকে 14 লাইন স্ট্যান্ডার্ড প্যাটার্ন। এক পেজে তোমাকে ডেফিনেটলি 13 থেকে 14 লাইন লিখতেই হবে। অনেকে আছে 10 লাইন লিখে চলে যায়, 2 3 5 6 পেজ ঘুরে ফেলে। তারপরে আবার দেখা যায় যে ফাঁকা ফাঁকা দিয়ে লিখে প্রচুর লেখা, বা লেখা অনেক বড় বড় করে লিখে লিখে দেখা যায় যে পেজের পরে পেজ নেই। এগুলা কিন্তু নাম্বার পাওয়ার লক্ষণ না। নাম্বার পাওয়ার জন্য তোমাকে প্যাটার্ন ফলো করতে হবে। তোমাকে সুন্দর ফ্রেশ পেজে তোমাকে কাটাকাটি ছাড়া সুন্দর করে 5 মার্কসের প্রশ্নের জন্য তুমি লিখবা হচ্ছে যাদের প্রশ্ন আছে আমি প্রশ্ন পরে নিব, ঠিক আছে। 5 মার্কসের প্রশ্নের জন্য নিয়ম যে প্যাটার্নটা ফলো করবা সেটা হচ্ছে যে তোমরা সুন্দর করে প্রথমে ভূমিকার অংশ লিখবা, কিছু প্যাটার্ন এখানে কিছু প্যারাগ্রাফের মতো লিখবা। দেন তোমরা পয়েন্ট আকারে মাঝখানে লিখবা, এরপর লাস্টে আবার তোমরা এরকম উপসংহারের মতো লিখবা। লিখে স্ট্যান্ডার্ড এক পেজের 14 থেকে 15 লাইন বা 13 থেকে 14, মানে 13 থেকে 15-র মধ্যে থাকবা। 13 থেকে 15 স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে যে আহ সুন্দর করে 3 থেকে 3.5 পেজ লিখবা। যদি কারো লেখা আরো বেশি ফাস্ট থাকে সে আরো বেশি লিখতে পারো, 4 পেজ লিখতে পারো, তবে 4 পেজের অতিরিক্ত লেখার চেষ্টা করবা না, ঠিক আছে। হাইয়েস্ট 4 পেজ যাদের লেখা অনেক ফাস্ট, যারা সুন্দর করে গুছিয়ে দ্রুত লিখতে পারো তাদের জন্য। আর যাদের লেখা স্লো, তারা হচ্ছে বা মিডিয়াম লেভেলে আছো, তারা 3 থেকে 3.5 পেজের মতো চেষ্টা করবা, ঠিক আছে। আর কখনো লেখার হাফ পেজে লেখা শেষ হয়ে গেল, এই যে মনে করো এই যে আমার আমার এই পিডিএফটাই তুমি দেখো, ছোট করে আমি দেখাই এখানে তোমাদের। মনে করো এখান থেকে দেখাই। আচ্ছা, যেমন এই যে আমার এটা হচ্ছে প্রথম পেজ, ঠিক আছে, 1 নাম্বার পেজ। জুম আউট করি, দেখো এই যে 1 নাম্বার পেজ, ঠিক আছে। আমি কিন্তু এটা কিন্তু একটা ছোট প্রশ্ন ছিল, এ পর্যন্ত হয়ে গেল। এখন অনেক কি করে, এখান থেকে বড় প্রশ্ন যদি হয় এরকম পেজে লিখে অনেকে এরকম নিচের থেকে শুরু করে, এগুলা করবা না। এই যে মনে করো এই 3 নাম্বারটা আমি এই পেজে থেকে লিখেছি, এরকম না, তোমরা নতুন একটা ফ্রেশ পেজ থেকে শুরু করবা। অনেকে করে এইখানে জায়গা থেকে এখান থেকে 3 নং শুরু করে দেয়, এভাবে লিখবা না। তারপর আবার অনেকে আছে যে লেখার অর্ধেকে শেষ হলো, সাপোজ লেখার এখানে শেষ হয়ে গেল, একটু মোটা করে দিচ্ছি আমি। মনে করো লেখার এখানে শেষ হয়ে গেল, এখন এখানে লেখার শেষ হয়ে গেলে এখান থেকে শুরু করে, এগুলা করবা না, এগুলা হচ্ছে ব্যাড হ্যাবিটস। এগুলা এগুলা করলে নাম্বার ভালো পাবা না। পেজ চোর এখানে পিটিও লিখে দিবা, এভাবে করে পিটিও লিখে একদম ফ্রেশ একটা পেজে যাবা, প্রথম থেকে সুন্দর করে ভাবে ভাবে শুরু করবা। এগুলো হচ্ছে লেখার প্যাটার্নটা ফলো করবা, তাহলে নাম্বার ভালো পাবা, বলে দিলাম। আচ্ছা, এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কারো কি প্রশ্ন নেই নাকি? সবাই বুঝতে পেরেছো ক্লাস? আপু, হ্যাঁ বলো। আপনি কি ক বিভাগ আর খ বিভাগের জন্য প্রশ্ন আমাদের দিয়ে দিবেন? হ্যাঁ, তোমাদের হচ্ছে ক বিভাগের প্রশ্নটা হচ্ছে যে এখান থেকেই তোমরা পড়তে পারো, এই যে 1 মার্কসের যেগুলো আমি তোমাদের বলে দেই এরকম। তবে তোমাদের এই সাজেশনটা হচ্ছে যে ফুল একটা কি বলে স্ট্যান্ডার্ড প্যাটার্নে তৈরি করা হয়েছে। যেমন এখান থেকে তোমাদের ক বিভাগে যদি প্রশ্ন আসে 1 লাইনে তোমরা আনসার করতে পারবা, যেমন আসলো সাম্প্রদায়িকতা কাকে বলে, বা আসলো লাহোর প্রস্তাব কাকে বলে, 1 মার্কসের প্রশ্ন। সো এই পিডিএফটা কমপ্লিট করলেই তোমাদের হবে। আবার যেটা তোমাদের 5 মার্কসের খ বিভাগের প্রশ্ন, সেগুলো আমি যেমন তোমাদের পড়ানোর মাঝখানে বলে দেই। যেমন সাম্প্রদায়িকতা কাকে বলে, এটা 5 মার্কসের জন্য আসতে পারতে পারে। তারপর লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো লিখো, 5 মার্কস চলে আসলো। তো এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন নেই, এগুলা থেকে মনে করো তোমাদের বড় প্রশ্ন ছোট প্রশ্ন এর ভিতর থেকেই দিবে। সো এই পিডিএফটা ভালোভাবে পড়ো, তাহলে হচ্ছে তোমাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগের জন্য আলাদা করে পড়ার কিছু নেই, একটা পড়লেই কভার হয়ে যাবে। জাস্ট প্যাটার্নটা হচ্ছে যে আমাদের তুমি কি খুব এগুলা খুব বড় ছোট করে লিখবা। আপু, হ্যাঁ, আমাদের তো যে মেইন বুক ওর মধ্যে তো আরো প্রশ্ন আছে, ওইগুলো কি আমাদের পড়তে হবে নাকি এগুলো পড়লে মোটামুটি কভার হবে? এগুলা পড়লেই হবে। তোমাদের হচ্ছে পিডিএফটা এমন প্যাটার্নে করা হয় যে যেটা হচ্ছে যে তোমাদের কি বলে সাজেশন বেসিসে করা হয়, এক্সট্রা প্রশ্ন পড়ার দরকার নেই।
দেখবা বইয়ে অনেক এক্সট্রা প্রশ্ন আছে, সেগুলা দরকার নেই। এগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন, ভালো মানে বারবার ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসে, এগুলাই ইম্পর্টেন্ট। তারপর আমি বলবো না যে বই না পড়ার জন্য, তোমরা অবশ্যই বই একটা কিনবা, বই পড়বা, পাশাপাশি জ্ঞান অর্জন করো, প্রবলেম তো নেই, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আরেকজন প্রশ্ন করছিলাম, বলো তো কে। ম্যাম, খ বিভাগের প্রশ্নগুলো আলাদা করে দিলেই মানে ভালো হতো। এখানে আসলে আলাদা করে দেওয়ার মতো কিছু নেই, কারণ রিপিটেড প্রশ্ন হবে। যেমন হচ্ছে যে এলাহার প্রস্তাব কাকে বলে, এটা মনে করো আবার 2-3 বার রিপিট হয়ে যাবে। তো এই রিপিটেড প্রশ্ন দিয়ে তো লাভ নেই, তাই না? তো তোমাদের এটা এমন ভাবে করা হয়েছে যে মনে করো এই যে এখান থেকে আমি দেখাই, আহ যেমন হচ্ছে এই যে দ্বিজাতি তত্ত্ব কাকে বলে, যেমন এটা তোমাদের ক বিভাগেও আসতে পারে 1 মার্কসের, খতে আসতে পারে 5 মার্কসের, আবার গতেও আসতে পারে। তো এখন এটার প্যাটার্নটা তোমাদের, এই যে লেখার প্যাটার্ন বলে দিলাম। আর এখন মনে করো আমি তোমাদের যদি ক বিভাগ খ বিভাগ আলাদা করি, তাহলে এই প্রশ্নগুলো রিপিটেড হবে, বারবার একই প্রশ্ন রিপিটেড হবে। একই প্রশ্ন তোমরা কয়বার একই ক্লাস করবা, তাই না? সেই জন্য এই প্যাটার্নটা দিয়ে তোমরা ফলো করো, কমন পাবা। তাহলে তোমাদের একটা সাজেশন অবশ্যই সারা গ্রুপে দিয়ে দিবেন, দেখবা অবশ্যই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের তো নেক্সট মনে হয় মার্কেটিং ক্লাস হচ্ছে আমার সাথে 10 মিনিট পর, 9টা থেকে তো, তবে এখন তো অলমোস্ট কয়টা, 49:50। আচ্ছা, ঠিক আছে, 9টায় 10 মিনিট পর, মানে এই ক্লাসের পর 10 মিনিট পরে জয়েন জয়েন হবা, ঠিক আছে। এক্সাক্ট 10 মিনিট পরে স্টার্ট হবে, কারণ 10 মিনিটের আগে আমি আর জুমে কি বলে ইন করতে পারবো না। তাহলে এটা ক্লোজ করে দিলাম, এটা বাসায় পড়ো, আর পিডিএফটা আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।